ছাদের এক কিনারায় দাঁড়িয়ে আছে তুর্য, মোট 10টা সিগারেট তার খাওয়া শেষ। ঘরে তার নতুন বউ বসে আছে তার অপেক্ষায়। তুর্য আজ বিয়ে করেছে নন্দিনী নামের এক অচেনা মেয়েকে। তার বিন্দু মায় খেয়াল নেই বাসর ঘরে বসে থাকা বউয়ের কথা, থাকবে কি করে। সে তো তার সাইমাকে ভালোবাসে, তারা বিয়েও করেছিল, তাদের একটা ছোট্ট মেয়েকে জন্ম দিয়ে গিয়ে সাইমা মারা গেল। মেয়েটাকে এতিম করে, আর তুর্যকে একা করে। সেই থেকে তুর্য খুব চুপচাপ থাকে। মেয়েটার প্রায় 1 বছর হলো, নাম তুলি। বিয়েটা তার মায়ের জোড়াজুড়িতে এক প্রকার হয়েছে। তবে তা তো নন্দিনীর জানা নয়। 12টার উপরে ঘড়ির কাঁটা ঝুলছে, নন্দিনী সেই কখন থেকে অপেক্ষায় আছে তার বরের জন্য। আসলে না দেখেই বিয়েটা করেছে নন্দিনী। তার মনে যে বাস করত সেই কিনা তাকে ঠকিয়ে অন্য কারো বুকে ঠাঁই নিয়েছে। তাই মনের মানুষটাকে মনের খাঁচায় বন্দি করে বাবার পছন্দের ছেলেকেই বিয়ে করে ফেলেছে। তুর্য আকাশ পানে চেয়ে তার সাইমার কথা ভাবছে। রাগ করেনি তো সাইমা তোমার ঘরে অন্য কাউকে দেখে? পিঠে কারো হাতের স্পর্শ অনুভব হলো তুর্যের, তবে কার স্পর্শ তা সে জানে। তার মা এসেছে। মা এত রাতে সিঁড়ি বেয়ে উপরে উঠতে গেলে কেন? তুর্যের এমন প্রশ্নে তার মা রাগ হবে নাকি অবাক বুঝতে পারল না। তুর্যের মা শিলা বেগম একটু এগিয়ে তার সামনে এসে একটা রাগী লুক নিয়ে বলল, এলাম কেন তা কি তর জানা নয় রে তুর্য? মায়ের কথার ওর সে দিল না। 11তম সিগারেটটায় আগুন ধরাতে ধরাতে বললে, মা নিচে গিয়ে ঘুমিয়ে পড়ো। এই ধোঁয়া তোমার শরীরের জন্য ক্ষতিকর। শিলা বেগম আর কথা বাড়ায়নি। জোর করে বিয়ে করিয়েছি ছেলেকে, এমনি রাগে দুঃখে অতিষ্ঠ সে, তাই এবার তার মন মতোই হক, তবে তার মনটা যেন নন্দিনী বাঁধতে পারে। মনে মনে ভাবতে ভাবতেই নিচে নামছে শিলা বেগম। পিছন থেকে তুর্য তার মাকে ডাক দিয়ে বলে, মা তুলি ঘুমিয়েছে তো? শিলা বেগম ছোট্ট একটা ওর দিল, হুম বলেই নেমে গেল। নন্দিনীর বসে থাকতে থাকতে কোমর ধরে এসেছে। একটু বালিশে মাথাটা হালকা গুজে চোখের পানি ছাড়ছে। যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসলাম সে কিনা আমায় ঠকালে, সে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে, কিন্তু কেন? সে তো এমন না, কেন করলো এমনটা কেন? আজ তার জন্য নিজের উপর রাগ হয়ে এক বাচ্চার বাবা, তাও নিজের থেকে 10 বছর বয়সী এক লোককে বিয়ে করে নিলাম। সব তোমার জন্য নিলয়, সব তোমার জন্য। খুবও তো বলেছিলে আমার নন্দীকে ছাড়া বাঁচব না, আর আজ কি ভাগ্য আমার! আমার মনে যে সে আমার নয়। যাকে বিয়ে করলাম তার মনে হয়তো আমি নেই। নিয়তি কি খেলাটাই না খেলল! একটু পর দরজায় আওয়াজ হলো, ধাক্কা দিয়ে কেউ দরজা খুলছে। নন্দিনী ঝট করে উঠে চোখের পানি মুছে বসে পড়ল। তুর্যকে মাথা উঠিয়ে দেখছেও না নন্দিনীকে। তুর্য ঘরে না ঢুকে আবার বাহিরে বেরিয়ে এলো। তার ভাই ভাবির রুমের দরজায় টোকা দিল তুর্য, কারণ তার অক্সিজেন এখানে বন্দি আছে। তার ভাবি দরজাটা খুলে তুর্যকে দেখে দরজা ছেড়ে সাইড হয়ে গেল, করণ জানে সে কেন এসেছে। তুর্য বিছানায় চেয়ে আছে, তার আর সাইমার মেয়ে তুলি এখানে শোয়া। মেয়েকে কোলে নিয়ে চলে গেল নিজের রুমে। গিয়েই ঘুমন্ত তুলিকে খাটে শুইয়ে নিজে ওর পাশে শুয়ে পড়ল তুর্য। তুলিকে ছাড়া এক রাতও ঘুমাতে পারে না তুর্য। নন্দিনী ওয়াশরুমে, তাই তাকে না দেখে আয়েশ করে শুয়ে পড়ল তুর্য। নন্দিনী ফ্রেশ হয়ে এসেছে, সব মেকআপ ভারী গহনা সব খুলে হালকা একটা সুতির শাড়ি পরে বের হলো। এসে দেখে তুর্য আর তুলি সুন্দর করে খাটে আয়েশ করে শুয়ে আছে। তাহলে আমি শুবোটা কই? অবশ্য এই বুড়ো লোকটার সাথে এমনিতেও এক খাটে ঘুমাতাম না, ভালোই হলো এখন। তাহলে শুবোটা কই? সোফায় শোয়া সম্ভব নয়, এটা তেমন বড় না যে শোয়া যাবে, একজন বসার মতো সোফা। তাই একটু ভেবে আলমারি খুলে একটা চাদর নিয়ে মেঝেতে বিছিয়ে শুয়ে পড়ল নন্দিনী। শুয়ে শুধু এপাশ ওপাশ করছে নন্দিনী, এত শক্ত বিছানায় তার জন্মেও শুয়েনি সে। বাবার দুলারি সে, তাও যে কেন তার বাবা এই বুড়োটার সাথে বিয়ে দিলে। তার বাচ্চা আছে, আল্লাহ জানে কয়দিন থাকতে পারি কে জানে। নন্দিনী উঠে বসে পড়ে, খাটের দিকে চোখ যেতেই তুর্যকে ভালো করে দেখল, এই প্রথম দেখছে তার বরকে। না, দেখতে তেমনটা খারাপ নয়, উজ্জ্বল শ্যামলা চুলগুলো আর্মি কার করা, হয়তো বড় বড় চুল পছন্দ করে না। গলায় প্লেটিনামের একটা চেনও আছে, তাতে লোকেটও রয়েছে। না, ভালোই বোঝা যায় না লোকটার 30 বছর। দেখলে মনে হবে 24-25 বছরের যুবক। তবে আমার নিলয়ের থেকে হ্যান্ডসাম নয়। চোখটা তুর্যদিক থেকে সরিয়ে এবার কোমরে ধরে আছে। ওফ, কি অসহ্য রে বাবা, এভাবে কি করে ঘুমাই? ফ্লোর থেকে উঠে সোফায় বসে পড়ল নন্দিনী। রাতটা বসেই পার করি, কি আর করা, এই ছিল কপালে সব। নিলয়টার জন্য ওকে শিক্ষা দিতে গিয়ে কি ভুলটাই না হলো।
সকাল হয়ে গেছে, তুর্যর ঘুম ভাঙ্গে তুলির কান্নায়, হয়তো খিদে পেয়েছে। তুলিকে কোলে করে নিয়ে তার ভাবির কাছে দিয়ে দিল, তাকে হালকা খিচুড়ি খাওয়াতে লাগলো তার ভাবি। তুর্যর ভাই সোহাম বড় রসিক মজাদার লোক। কি রে, রাতে ঘুম হলো নাকি? সোহামের প্রশ্নে তুর্য বিরক্ত, ভাইয়ের দিকে মুখ ঘুরিয়ে কিছু বলবে তার আগেই সোহাম পত্রিকায় মুখ লুকিয়ে ফেলে। তুর্য ফ্রেশ হওয়ার জন্য আবার তার রুমে চলে গেলে। রুমে গিয়ে চোখ গেল তার বিয়ে করা বউয়ের দিকে, সোফায় বসে ঘুমিয়ে গেছে এক হাত মাথার নিচে দিয়ে। চুপচাপ দেখে সে ফ্রেশ হয়ে বেরিয়ে এলে। খয়েরি রঙের শার্ট পরেছে, সাদা প্যান্ট, ম্যাচ করে টাই বেঁধেছে। ব্লেজারটা হাতে নিয়ে বেরিয়ে গেল। কোর্টে আজ একটা কেস আছে তার, সে অনেক পপুলার একজন উকিল। তার হাতে নেয়া কেস একটাও সে হারেনি, তার হারার কোন রেকর্ড নেই। নাস্তার টেবিলে একা বসে আছে তুর্য, তার ভাবি স্বপ্না নাস্তা দিচ্ছে। শিলা বেগম টেবিলে নন্দিনীকে দেখতে না পেয়ে তুর্যের দিকে রাগী লুক নিয়ে চেয়ে রয়েছে, তবে এতে ওর কিছু যায় আসে না, চুপচাপ খেয়ে বেরিয়ে গেল তুর্য। তুর্যের মা শিলা বেগমের গলা দিয়ে আর খাবার নামল না। তুর্যের বাবা নেই, মা, বড় ভাই ও ভাবি আর ছোট্ট বোন, বোনটা হোস্টেলে থাকে পড়াশোনার জন্য। এই তাদের সংসার, এই সংসারে আরও একজন ছিল, তবে সে এখন তো নেই। তুর্যের মা চুপচাপ তার রুমে চলে গেল। স্বপ্না খাবার নিয়ে নন্দিনীর রুমে গেল, গিয়ে নন্দিনীকে সোফায় দেখে একটু অবাক হয়নি, কারণ সে জানে এমনটাই হওয়ার ছিল। তুর্য সাইমার জায়গা কাউকে দিবে না, তাও যে কেন মা জোর করে বিয়েটা দিল। স্বপ্না নন্দিনীকে একটা ডাক দিতেই নন্দিনী উঠে পড়ে, খুব পাতলা ঘুম ছিল, কারণ এখানে তো আর ঘুমানো যায় না। স্বপ্না একটা হালকা হাসি দিয়ে বলল, আমি তোমার ভাবি হই। বোনও ভাবতে পারো, যাও ফ্রেশ হয়ে নাস্তা করে নাও। নন্দিনী আর কথা না বলে হামি তুলতে তুলতে ফ্রেশ হতে চলে গেল। একটু পর বের হয়ে এসে দেখে স্বপ্না এখনো বসা। নন্দিনীও হালকা হাসি দিয়ে স্বপ্নার পাশে বসে বলল, আমি সকালে এত হেভি নাস্তা করি না। ডায়েটে আছি। স্বপ্না হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না, কারণ এই শুকনা পাতার মতো মেয়ে নাকি ডায়েট করে, দেখো কারবার। নন্দিনী এক কাপ চেয়ে খেয়ে বলল, এতেই হবে। স্বপ্না হাসতে হাসতে গড়াগড়ি তাও কোন রকম রুম থেকে বেরিয়ে আবার হাসতে শুরু করল। সোহাম স্বপ্নার হাসির কারণ জিজ্ঞাসা করতেই স্বপ্না হাসিটা একটু কমিয়ে বলল, তোমার ছোট ভাইয়ের বউ নাকি ডায়েটে আছে তাই নাস্তা করল না। বলেই হাসতে হাসতে শেষ। সোহামও হাসির তালে যোগ দিয়েছে। নন্দিনী বাহিরে এসে সব দেখছে, আর লজ্জাও পাচ্ছে। কি বলবে জানা নেই, তাই চুপ তাকায় শ্রেয়। হাসার পর্ব শেষ করে স্বপ্না নন্দিনীর কাছে এসে বলল, তা কি খাবে একবার বলে দিও, তাই হয় তোমার জন্য আলাদা। নন্দিনী খুশি হয়ে বলল, আচ্ছা ভাবি। শিলা বেগমের কোলে কান্না করছে তুলি, বহু চেষ্টায়ও করছে থামানোর মতো নয়। সোহাম অনেক খেলনা দিয়েছে তাও কমছে না। নন্দিনী বাচ্চা একদমই পছন্দ করে না, তারপর ওই মেয়েটার কান্না তার সহ্য হচ্ছে না, তাই কাছে গিয়ে হাত বাড়াতেই তুলি নন্দিনীর কোলে ঢলে চলে গেল। সবাই অবাক হতো, তেমন কারো কোলে যেতে চায় না, তাও একবার দেখে সে নন্দিনীর কোলে চলে গেল। তুলির কান্না বন্ধ, খিলখিল করে হাসছে, আর কি যেন বলছে, তার কথা তো বোঝা যায় না এখনো। নন্দিনীও বেশ আদর করছে তুলিকে। তুলিকে রুমে শুইয়ে দিল, তাকে খাইয়ে ঘুমও পাড়িয়ে ফেলেছে নন্দিনী। সবাই অবাক হলে খুশিও বটে, মা মরা মেয়েটা হয়তো একটা মা পেল। শিলা বেগম নন্দিনীর কাছে এসে বলল, সামলে নে মা, আমার তুর্যের ভাঙ্গা সংসারটা জুড়ে নে মা। নন্দিনী কোন কথাই বলল না, কারণ মিথ্যা আশ্বাস দেওয়া ঠিক হবে না, কারণ আমার মনে তো নিলয়ের বাস, তার জায়গা কাউকে দিতে পারবো না। সারা দিন ভাবির পিছনে ঘুরেই কেটেছে নন্দিনীর। দুপুরের রান্না করছে স্বপ্না, নন্দিনীও এটা ওটা এগিয়ে দিচ্ছে, আর বাড়িতে জীবনে এক গ্লাস পানি ভরে খায়নি। স্বপ্নার সাথে কথা বলতে বলতে শুনতে পেল তুর্য সাইমার ঘটনা। তারা ভালোবেসে বিয়ে করেছিল, বিয়ের 2 বছর খুব সুন্দরী কেটেছিল, পরে তুলি সাইমার গর্ভে আসে। তুর্য খুব খুশি ছিল, তবে সাইমা একটা কথা লুকিয়েছিল। ডাক্তার আগেই বলেছিল এই বাচ্চা নষ্ট করতে, কারণ এই বাচ্চা জন্মের সময় অনেক সমস্যা হতে পারে, সাইমার জীবনও হারাতে পারে। রিপোর্ট ভালো আসেনি তাই। তবে সাইমা গোপন করেছিল, তুর্যের খুশির কারণ সে ছিনিয়ে নিতে চায়নি। তারপর তুলিকে জন্ম দিয়েই চলে গেল সবাইকে ছেড়ে। জানো নন্দী, আমি তোমায় নন্দী বলি? হ্যাঁ ভাবি ডাকুন না, সমস্যা নেই। নন্দিনীর মুখে অনুমতি পেয়ে স্বপ্না খুশি হয়ে আবার বলল। নন্দী শুনো, তারপর থেকে তুর্যকে হাসতে দেখিনি, সাইমার মারা গেছে তাও সে কাঁদেনি, কাঁদা আর হাসা যেন ভুলে গেছে। শুধু বেঁচে আছে মেয়েটার জন্য, তাই বলি কি নন্দী সামলে নাও তুর্যকে, দেখো অনেক ভালোবাসবে তুর্য তোমায় অনেক।
নন্দিনীর অনেক মায়া হলো, এই ছোট্ট মেয়েটা মা ছাড়া কি করে থাকবে আল্লাহ জানেন। সারা দিন পার হয়ে গেল, তুর্য বলেছিলে লাঞ্চের আগে আসবে, কিন্তু ডিনারের সময় হয়ে গেল এখনো আসেনি। তবে এটা নতুন কিছু নয়, তুর্য এমনই করে সাইমা মারা যাওয়ার পর থেকে। নন্দিনী তুলিকে খাইয়ে হালকা খেয়ে গিয়ে শুয়ে পড়েছে খাটে, আজ আর না ঘুমিয়ে থাকা গেল না, তুলিও সুন্দর করে নন্দিনীকে জড়িয়ে দরে ঘুমিয়ে গেছে। তুর্য এসেই তুলিকে খুঁজছে, মনে হয় তার অক্সিজেন কমে গেছে, ওকে পেলে আবার শ্বাস নেওয়া যাবে। স্বপ্না তুলি খুঁজ দিতেই দৌড়ে রুমে গেলে গিয়ে দেখে দুজন কি সুন্দর করে ঘুমাচ্ছে। তুলির কাছে গিয়ে তুলির কপালে একটা চুমু দিয়ে চেয়ে রয়েছে নন্দিনীর দিকে, চুলগুলো উড়ছে বাতাসে, মুখে হালকা বিরক্তির ছাপ নিয়ে ঘুমাচ্ছে। হয়তো ঠান্ডাটা লাগছে বেশি, এসিটা কমিয়ে দিল তুর্য। এখন সমস্যা হলো সে ঘুমাবে কোথায়, অন্য রুমে যাওয়া চান্স নেই, মা দেখলে রাগ করবে, তারপর প্রেসারটা আবার বাড়বে, কি করবে তা আর ভাবতেই পারছে না। হঠাৎ মনে হলো কাল রাতে তো এই মেয়েটাও এমনি ধিদায় ছিল। তুর্য কি করবে ভেবে না পেয়ে তুলির পাশে শুয়ে পড়ল গুটি মেরে। সকালে ঘুম থেকে উঠে গেল নন্দিনী, তুর্যকে তুলির ওই পাশে দেখে রেগে আগুন, এই লোকটা এখানে কি করছে। নন্দিনী রাগী গলায় ডাক দিল, এই মিস্টার বুইরা। হ্যালো এই বুইরা খাটাস। কানের কাছে কেউ বুইরা বুইরা বলছে, চোখ খুলে দেশে নন্দিনী তাকে বুইরা বলে ডাকছে। এতে তুর্য খেপে গেল, কোন দিক দিয়ে আমায় বুইরা দেখো। নন্দিনীর চিৎকার কানের পর্দা ফাটিয়ে দেয়ার মতোই। তুর্য চিৎকার করে বলল, আরে পুচকি চুপ কর। এবার নন্দিনীর রাগ চৌগুণ হয়ে গেল। বাড়ির সকলে হাজির দরজার সামনে, তবে লক থাকায় কেউ ঢুকতে পারছে না রুমে। রাগে গজ গজ করতে করতে তুর্যের কাছে গিয়ে নন্দিনীর রাগী গলায়, তুই পুচকি কইলি কারে বুইরা। তুর্য সমান তালে ওর কাছে ঘেসে বলল, ওই বুইরা কইলি কারে পুচকি। সমান তালে ঝগড়া চলছে। নন্দিনী এবার দাঁড়িয়ে দুহাত মেলে বলল, দেখ তুই কিভাবে পুচকি বললি, আমি পুচকি, তো বিয়া করলি কেন। তুর্য কম যায় না, বহু দিন পর মন খুলে কারো সাথে ঝগড়া করছে। সাইমা মরার পর তো কথা বলাই বন্ধ ছিল, তবে আজ নন্দিনীর সাথে বাচ্চাদের মতোই করছে। বাহিরে উপস্থিত সবাই বুঝার চেষ্টা করছে ভিতরে হচ্ছেটা কি। রাগে না জানি কেউ কাউকে খুন করে দেয়। তাদের ঝগড়ায় তুলি ঘুম ভেঙে গেছে কখন, লক্ষ্মী মেয়ের মতো চুপ হয়ে শুয়ে তাকিয়ে আছে দুজনের দিকে। নন্দিনীর চোখ তুলির দিকে পড়তেই বলল, দিলি তো মেয়েটাকে উঠিয়ে। তুর্য খাট থেকে নেমে চুল ঠিক করতে করতে বলল, এই তুই কেমন মেয়ে হে, স্বামীকে তুই করে বলছিস। নন্দিনী তুলিকে কোলে নিয়ে উঠে যেতে যেতে বলল, তর মতো বুইরাকে স্বামী তো দূরে থাক, নিজের ড্রাইভারও রাখতাম না। ওহ তাই নাকি, তা বিয়ে করতে কি আমি হাতে পায়ে ধরেছিলাম বুঝি। তুর্যের এমন কথায় নন্দিনী দমে গেল। নিলয়কে জেলাস করাতে গিয়ে না দেখেই বিয়েটা করেছি, তা কি করে বলি। কি হলো, থেমে গেলেন কেন ম্যাডাম। তুর্যের ডাকে তুলি তুর্যর দিকে ফিরে বলল, দেখুন আপনার সাথে আমার কথা বলতেও রুচিতে বাধে, সো প্লিজ দূরে থাকুন। তুর্য হা হা করে হেসে বলল, বয়ে গেছে আপনার সাথে কথা বলতে, কি অপসরা আপনি যে, আপনার সাথে কথা না বললে কাঠগড়ায় দাঁড়াতে হবে। নন্দিনী রেগে কিছু বলবে তার আগেই তুর্য আবার বলল, আপনার চেয়ে আমার অফিসের পিএ অধিক সুন্দরী, আর আমি মোটেও বুড়া নই, বয়স 30 মায়, এখনো চাইলে 8-এর 10টা মেয়েকে পিছনে ঘুরাতে পারি বুঝলেন। নন্দিনীকে আর কথার সুযোগও না দিয়ে দরজা খুলে বেরিয়ে গেল। দরজা খুলতেই সোহাম, স্বপ্না আর শিলা বেগম তুর্যকে দেখে এদিক ওদিক ফিরে বলল, এই আমার চুলায় কড়াই চাপানো গেলাম। আমার খবরের কাগজ কোথায়। এক একজন এক এক বাহানায় বেরিয়ে গেল। শিলা বেগমও চলে গেল তাদের পিছু পিছু। তুর্য বুঝতে পেরেছে, তাও কাউকে কিছুই বলল না, কারণ সকাল সকাল এমনি মাথা চটিয়ে দিয়েছে অভদ্র মেয়েটা, আল্লাহ জানে একে নিয়ে কিভাবে এক ছাদের নিচে থাকব। নন্দিনী তুলিকে নিয়ে রুম ছেড়ে বাহিরে এলো। নন্দিনীকে দেখে সবাই এমন ভাবে তাকিয়ে আছে যেন এলিয়েন। সোহাম তো নিজেকে সামাল না দিতে পেরে ফিক করে হেসেই দিল। সাথে স্বপ্নাও তাল মিলালো, জামাই বউ একখান পিচ বটে, দুটাই শয়তানের হাড্ডি। নন্দিনী একটু লজ্জা পাচ্ছে, ওনারা তাদের ঝগড়া শুনেননি তো। স্বপ্না নন্দিনীর কাছে এসে বলল, বাহ পারবে তুমি আমার দেওরটাকে নাচাতে। আজ যা দিলে না, আহা হা, সকালই ফুরফুরে লাগছে। নয়তো ওর চেঁচামেচিতে সবাই অতিষ্ঠ ছিলাম, এখন তোমারটাও শুনবো। ওর উপরে ফেলা বোমের শব্দ বলেই হাসছে দুজন। শিলা বেগমও টিপা হাসি হাসছে। নাস্তার টেবিলে বসেছে সবাই খেতে। কাজের মেয়েরা সার্ভ করছে। নন্দিনী এক গ্লাস জুস আর সালাড নিয়েছে প্লেটে। এতে তুর্য অবাক হয়ে তাকিয়ে আছে। স্বপ্না তুর্যের মনের ভাব বুঝে বলল, তোমার বউ ডায়েটে আছে গোতাই। তুর্য এবার এক গাল হাসি দিয়ে বলল, আমায় বুড়া বলে আর নিজে শুকনা পাতা, পুচকি তাও ডায়েট করে।
আর কদিন করলে তো খুঁজেই পাওয়া যাবে না এই 2 দিনের বাবুটাকে। তুর্যের এমন ইঙ্গিত কথা নন্দিনীকে বিরক্ত করছে। কোন শব্দ না করে জোসটা তুর্যের মাথায় ঢেলে দিয়ে বলল, ঠিক বলেছেন, ডায়েট তো আপনার করার কথা, আমি কেন করব, আমি তো একদম ফিট, আপনার মতো বুইড়া নই হুম। তুর্য রেগে আগুন, সবে মাইকোটে যাবে রেডি হলো আর এই মেয়ে কিনা এই করল। তুর্য রেগে চেয়ার ছেড়ে শার্টের হাতা ফোল্ড করতে করতে বলল, দাঁড়া তরো একদিন কি আমার একদিন, আমার পোশাক নষ্ট করা। নন্দিনীকে ধরতে গিয়ে পারল না, কারণ তুলিকে কোলে নিয়ে নিয়েছে। তুর্যের হাতে পানির জগ যা কিনা এখন নন্দিনীকে গোসল করাতো, তাই তুলি একমায় ভরসা। তুর্য রেগে জগটা রেখে বলল, ভীতু দেখি, পুচকি তো তাই ভয় পায়, তা এত ভয় আমার সাথে লাগতে আসেন কেন? নন্দিনী তুলিকে ভাবির কোলে দিয়ে বলল, মোটেও ভীতু নই আমি, আর আপনার মতো বুড়োকে শিক্ষা দিতে তো আমার বা হাতি যথেষ্ট। তুর্য এবার নিজে প্রস্তুত করে বলল, তাহলে দেখা যাক কার কত দম আছে, পুচকি আজ তর খবর আছে। নন্দিনী হাসি দিয়ে বলল, তা তো সময়ই বলবে হুম। তুর্য পানির জগটার পানি নন্দিনীর দিকে ছুঁড়ে মারল। নন্দিনীও দেরি না করে তুর্যের চুল টেনে ধরল, দু হাতে চুল ছোটে হওয়ায় ধরতে অসুবিধাও হচ্ছিল নন্দিনীর। তবে তুর্য নন্দিনীর চুল ধরেছে তবে সহজই, কারণ এত বড় চুল ধরতে সমস্যা হচ্ছে না। স্বপ্না আর শিলা বেগম তুর্যকে এমন রূপে কখন দেখনি, আর এই মেয়ে তো কম নয়, বাবা রে বাবা, এই পারবে তুর্যের ঘরটা সামলাতে। দুজনেই চুল টানছে, সোহাম রেফারি হয়ে দুজনকেই উৎসাহিত করছে। হুম ডানে দাও তুর্য, তুই ওরে কামড় দে, নন্দিনী তুমি কর মাথায় গুথা মারো এইসব। নন্দিনী তুর্যের হাতে জোরে কামড় বসিয়ে দিয়েছে। সোহাম তুর্যে ডেকে বলল, তুইও দে ওর ঘাড়ে দে, ঘাড়ে রাক্ষসের মতো ধর। তুর্য নন্দিনীর ঘাড়ে হালকা কামড় দিল। সোহাম আবার নন্দিনীকে শিখিয়ে দিচ্ছে, নন্দিনী এবার ওর পায়ে লেং মেরে নিচে ফেলো। নন্দিনী তুর্যকে লেং মেরে ফেলে দিল। নিচে ফেলে নন্দিনী তুর্যের উপর চেপে বসে ওর চুল ছিঁড়ছে, এবার তুর্য নিজেকে ছাড়াতে ব্যস্ত। সোহাম আগের মতোই এমন বক বক করছে। এতে তুর্য নন্দিনী দুজনই বিরক্ত। নন্দিনী তুর্যকে ছেড়ে দিয়েছে, তুর্য উঠে দুজন মিলে সোহামকে এলোপাতাড়ি কিলাচ্ছে। আর বলছে একজনের সাইডে থাকা যায় না, দুজনকে লাগিয়ে দিয়ে মজা নেয়া হচ্ছে, তেমার মতো ভাই লাগবে না, আজ তুমি শেষ। নন্দিনীকে সোহাম ঠোঁট বাঁকিয়ে বলছে, ও নন্দিনী বাঁচাও বোন। নন্দিনী সোহামকে হাতে কামড়ে বলল, আপনাকে কখনোই না। কেমন ভাসুর আপনি, নাকি অসুর, দুজন ঝগড়া করছি ছাড়াবেন তা না, আপনি আমাদের রেসলিংয়ের মতো লড়াচ্ছেন। স্বপ্না এবার তুলিকে রেখে 3 জনকে ছাড়ালো বহু কষ্টে। শিলা বেগম ভারী মেজাজ নিয়ে বলল, তোরা কি বাচ্চা নাকি? তোদের বাচ্চারা তোদের কাছ থেকে এগুলোই শিখবে, ছি ছি সোহাম, তুই তো বড় ছিল। আর তুর্য মেয়েদের কিভাবে মেয়েদের সাথে কথা বলতে হয় তা ভুলে গেছিস নাকি? তুর্য নিজে ঠিক করে বলল, এটা মেয়ে নাকি, কই মনে তো হয় না, রাক্ষসী ডাইনি মনে হয়। নন্দিনী আবার ক্ষেপে তুর্যর দিকে তেড়ে এলো। তুর্য প্রস্তুত ঝগড়া করতে, স্বপ্না তুর্যকে টেনে নন্দিনীর কাছ থেকে এক হাত দূরে নিয়ে এলো, তবে নন্দিনী নাছর বান্দা আবার তেড়ে যাচ্ছে দেখে সোহাম নন্দিনীকে টেনে ধরে রেখেছে। স্বপ্না সোহাম দুজনে দুজনকে দুদিকে টানছে। এবার সবাই ক্লান্ত হয়ে বসে পড়েছে, তাও মুখ বন্ধ নয়। নন্দিনী হাঁপাতে হাঁপাতে বলল, এই যাত্রায় বেঁচে গেলি পড়ে আর পারবি না বুইড়া। তুর্য নিচে বসে হাঁপাচ্ছে আর বলছে, আজ বাড়ি ফিরে নেই, তারপর দেখাবো, বলেই উঠে রুমে চলে গেল। আবার নতুন করে নিজেকে ঠিক করে চলে যেতে যেতে নন্দিনীকে ইশারায় দেখালো, আজ তুই শেষ। নন্দিনীও ইশারায় বলল, সময় বলবে। বাড়িটা নীরবতা বিরাজ করছে এখন, একটু আগে তো লঙ্কা কাণ্ড বাঁধিয়েছিল, ভাবা যায় দুটোই বাচ্চাদের মতো লড়ছিল, ও ফেরা কি করে জানি না, তুলিটা সব শিখবে। নন্দিনী তুলিকে নিয়েই ব্যস্ত, নন্দিনীকে না পেলে তুলি খেতে চায় না, ঘুমায় না, নিজের সন্তানের মতোই যত্ন নিচ্ছে নন্দিনী তুলির। শিলা বেগম তার রুমে ইজি চেয়ারটায় বসে চশমাটা হাতে নিয়ে ঘুরাচ্ছে আর ভাবছে। স্বপ্না আদা দিয়ে 1 কাপ চা করে এনেছে শিলা বেগমের জন্য, কারণ তার মাথা ব্যথা করছে তা স্বপ্না বেশ বুঝতে পারছে। চাটা সাইডের টেবিলে রাখতেই শিলা বেগমের ধ্যান ভঙ্গ হল। চশমাটা পাশে রেখে স্বপ্নাকে ডেকে পাশে এনে বলল, আমি ভুল করলাম না তো, তুর্যের সংসার গুছাতে গিয়ে আরো এলোমেলো করে দিলাম না তো? স্বপ্না শিলা বেগমের হাতটা হালকা চেপে বলল, না মা, ভুল করেননি, তুর্যের জন্য নন্দিনী একদম পারফেক্ট। দেখবেন এমন করতে করতে তারা কতটা কাছে চলে আসে তারা নিজেই জানবে না। তুর্যকে এবার নন্দিনীকে মেনে নিয়ে আগে এগোনো দরকার। তুলি বড় হচ্ছে, তার বাবা মা দুই চাই, আর তুর্যেরও একটা সুখের দুঃখের মানুষ চাই। আপনি দেখেননি মা আজকের ঘটনা, তুর্য কত অ্যাক্টিভ ছিল, যেন কত ফুর্তিলা। শিলা বেগম হাফ ছেড়ে চেয়ারটায় আয়েস করে বসে চোখ বুজে নিল।
স্বপ্না আর শব্দ করল না, চুপচাপ বেরিয়ে এলো শিলা বেগমের রুম থেকে। সারা দিন নন্দিনী নিজের ফোনটা বন্ধ রেখেছে, কারণ তার বাবা বারবার ফোন দিচ্ছে তাই। কেমন বাবা নিজের মেয়েকে বাচ্চাওয়ালা পুরুষের সাথে বিয়ে দিল, তাও এত ঝগড়াটে না বাবার সাথে আড়ি আড়ি। নন্দিনীর বাবা ছাড়াও আর একজন ফোন দিয়েছিল বহুবার, একটু নন্দিনীর গলার আওয়াজটা শুনবে সে আশায়, তবে বারবার ফোন বন্ধ পেয়ে হতাশ হয়ে রয়েছে। সে আর কেউ নয়, নিলয়। দু চোখ পানিতে ছল ছল করছে, তার নন্দিনীকে কাল থেকে একবারও দেখতে পায়নি। কতটা ভালোবাসে তা নন্দিনীকে কখনোই বলবে না নিলয়, সে চায় এগিয়ে যাক জীবনে, নন্দনী নামক মেয়েটা তার কোন অস্তিত্ব সে রাখতে চায় না। এতটাই ভালোবাসা রোজ দেখা করে, কতই না ঝগড়া প্রেম তাদের। মানুষ তো হিংসাও করত। নন্দিনী একবার বলেছিল নিলয়কে লিপ কিস করলে কি ঘৃণা হয় না মানুষের, কেমনে করে। নিলয় বাঁকা হাসি দিয়ে বলেছিল বিয়ের পর তোমায়ও কিস করব, তখন দেখে নিও। নন্দিনী তখন খুব কিল ঘুষি মেরেছিল নিলয়ের বুকে। আর বলেছিল মোটেও না, তোকে আমার ঠোঁটে কিস করতে দিব না কুত্তা। খুব ঝগড়াটে, না জানি শ্বশুর বাড়িতেও এমন করে। সেই খালি বুকটায় হাত বুলাচ্ছে নিলয়, তার বুকটা এখন তো খালি। একবার যদি নন্দিনীর গলার আওয়াজটা শুনতে পেতাম। সন্ধ্যায় বাসায় ফিরেছে তুর্য, হাতে অনেক চকলেট। তুলির জন্য সাইমার মতো তুলিও চকলেট পছন্দ করে। রুমে ঢুকে চকলেটগুলো সাইডের টেবিলে রেখে ফ্রেশ হতে চলে গেল তুর্য। নন্দিনী স্বপ্নার রুমে আড্ডা দিচ্ছিল, হঠাৎ কিছু মনে পড়তেই তুলিকে রেখে রুমের দিকে পা বাড়ায়। তুর্য ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে নন্দিনী বসে একে একে চকলেট খুলছে আর খাচ্ছে। সে তো অবাক, ভেবেছিলাম সাইমার পছন্দ, এখন দেখি সব মেয়েদেরই পছন্দ। যাহ বাবা, সব খেয়ে নিচ্ছে, তুলি কি খাবে। নন্দিনী তুর্যকে দেখে এক গাল হাসি দিল, মুখ ভর্তি চকলেট, কথা বলতে পারছে না ঠিক মতো। তাও মুখে চকলেট গুজেই বলল, আপনি তো বেশ ভালো, আমার চকলেট পছন্দ তাই এনেছেন বুঝি। তুর্য ভেবাচাকা খেয়ে বলল, হুম, আপনার জনি সকালে ঝগড়ায় জিতেছেন তো তাই প্রাইজ দিলাম। নন্দিনী মুখটা ভেঙচি দিয়ে আবার চকলেট খাওয়ায় মন দিল। লাস্ট একটা রয়েছে, এটাও খাওয়ার জন্য খুলছে নন্দিনী। তুর্য একটু নিচু গলায় বলল, এটা তুলিকে দিন খেতে, কাল আপনায় আরও এনে দেব। নন্দিনী এবার বুঝতে পারল এগুলে তুলির জন্য, ইস বলেই গেলাম ওর কথা, ও তো চকলেট খেতে পারেছি, এখন কি লোভী ভাবল বুড়ো লোকটা। চকলেটটা রেখে চুপ করে বেরিয়ে গেল নন্দিনী। তুর্য চুপ, রাগ করল না তো উনি, না বললেই ভালো হতো, হয়তো ঝগড়াটা কম করত। মনটা খারাপ করে দিলাম ধ্যাত। না, কাল অনেকগুলো আনবো, যা এক মাসেও ফুরাতে পারবে না। এই মেয়ে তো ডাট করে, তাও চকলেট এভাবে খায় বাবা। তুর্য পা বাড়ায় বাহিরে, দেখে আসি তুলি মাকই, আর এই মেয়েটা আবার কান্না জুড়েছে কিনা। ঘর থেকে বেরিয়ে এবার পা চালায় স্বপ্নার রুমে। গিয়ে তুর্য কিছুটা অবাক, নন্দিনী সব চকলেট খায়নি, চারটা রেখেছে, কখন রাখলে। না, এতটাও বাচ্চামো নেই। সত্যি কি নন্দিনী এমন? নাকি সব দেখানো, সতীনের মেয়েকে কেউ এত আদর করে। তুলি আজ প্রথম মা বলেছে, নন্দিনী খুশিতে গত গত। মাম্মা মাম্মা বলছে তুলি, তার ঠোঁট হাসি মেখে। নন্দিনীর বেশ আদর করছে তুলিকে। তুর্যের হাসি মাখা মুখটা আবার মলিন হয়ে গেল, এটা ভাবতেই নন্দিনী হয়তো সবাইকে দেখানোর জন্যই এমনটা করছে। এই মেয়েকে বিশ্বাস নেই, একটু চোখে চোখে রাখতে হবে। তুর্য আবার চলে এলো নিজের রুমে। একটু টুকটাক কাজের পর ডিনার করতে বসলো সবাই। শিলা বেগম আসেনি, উনার শরীরটা ভালো না। চিন্তামগ্ন হয়েছিল আজ সারা দিন, তাই মাথাটা খুব ধরা। তুর্য মায়ের সাথে দেখা করতে গেল, একটু খাবার মুখে দিয়ে। আর তার মার জন্য একটু স্যুপ হাতে নিয়ে রুমে ঢুকল। শিলা বেগম তুর্যকে দেখে বিছানা থেকে উঠে বসে, ছেলেকে পাশে বসিয়ে অপলক ভাবে তাকিয়ে আছেন তিনি। তুর্য মায়ের মুখের সামনে স্যুপটা ধরেছে চামচে করে। শিলা বেগম একটু মুখে তুলে নিল, দ্বিতীয় বাইটটা হাতে মানা করে তুর্যকে বলে উঠল, এখন ও রেগে আছিস। তুর্য স্যুপটা রেখে মায়ের দিকে তাকিয়ে ওর দিল, মায়ের সাথে রাগ করে থাকা যায় কখনো। তুর্যের মা একটা হালকা হাসি দিয়ে বলল, তুই তো আমার সব কথাই রাখিস রে, তবে আরেকটা কথা রাখো না বাবা। তুর্য তার মায়ের না বলা কথাটা ঠিক বুঝে নিয়ে বলল, মা এমন আবদার করো না, যা আমার দ্বারা হবে না। সাইমা চলে যাওয়া পর তুলিকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছি, তাই থাকতে দাও না। নন্দীকে বিয়ে করে আনতে বললে তাও আনলাম, গল্পের আসল। মা, এই মেয়েটা আমার তুলির জন্য ঠিক নাকি ভুল জানি না, তবে আমার মেয়েকে আমি ঠিক আগলে রাখতে পারবো। নন্দিনীকে সাইমার অধিকার দেওয়ার কথা কখনোই বলবে না মা, প্লিজ। তুর্যের মা আবার খাটে শুয়ে কপালে হাত দিয়ে চোখ ঢেকে বলল, আচ্ছা তোকে জোর করব না, তবে নন্দিনী জামিয়ে তাকে তুই দূরে রাখতে পারবি না, এটা আমার চ্যালেঞ্জ।
মায়ের কথার ও না দিয়ে স্যুপটা নিয়েই চলে যেতে নিল তুর্য। শিলা বেগম চোখ বন্ধ করেই বলল, আরে স্যুপটা তো রেখে যা, নাকি রাতে না খাইয়ে রাখবি শুনি। তুর্য তার মায়ের এমন অদ্ভুত কথায় হালকা হেসে টেবিলে স্যুপটা রেখে বেরিয়ে গেল। তুলিকে বুকে জড়িয়ে ঘুম পাড়াচ্ছে নন্দিনী, তুর্যকে যেন বলেই গেছে তুলি কাছে আসতে চায় না, একবার ইচ্ছা করে। নন্দিনী কি জাদু করল নাকি? তুর্য দুহাত বাড়িয়ে নন্দিনীর কাছ থেকে তুলিকে চাইল, নন্দিনীও তুলিকে তুর্যর কোলে দিয়ে খাটে আয়েস করে শুয়ে মোবাইল টিপা শুরু করল। তুর্য তুলিকে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে গুনগুন করে গান গাইছে, যা সাইমা রোজ গাইতো বিয়ের পর থেকে। রোজ সাইমার গলায় গান না শুনলে তুর্যের ঘুম হতো না, আর আজ তার মুখটা দেখতে পায় না। সব ওর দোষ, কেন বলেনি বাচ্চা নিতে এত সমস্যা, সারা জীবন নিঃসন্তান থাকতাম তাও তো সাইমা পাশে থাকতো। তুর্যের চোখ ভিজে এসেছে, চোখ মুছে তুলিকে নিয়ে রুমে চলে এলো নন্দিনীর পাশে, তুলিকে শুইয়ে দিল। এখন আবার সেই সমস্যা, তুর্য শুবেটা কই? তুর্য নন্দিনীকে উদ্দেশ্য করে গলায় খোকখোকানি দিল। নন্দিনীও মোবাইলের দিকে চেয়ে তুর্যকে ইশারা করে খোকখোকানি দিল। তুর্য বিরক্ত হয়ে বলল, এই ম্যাডাম আমি শুব কই? তুর্যের মুখটা বাংলার পাঁচ হয়ে আছে, কারণ এই মেয়েটা খাটে তো জায়গা দিবে না, নিচেও ঘুমানো সম্ভব নয়। নন্দিনী তুর্যর দিকে অনেকক্ষণ চেয়ে রইল, মুখটায় কি মায়া মায়া ভাব, কি বোকার মতো মুখটা করে রেখেছে। বহু কষ্টে নন্দিনী তার হাসিটা চাপিয়ে বলল, হোম পয়েন্ট তাই তো। দাঁড়ান কি চ্যাকটা করছি, বলেই মাথায় টুকা দিতে দিতে অনেকক্ষণ চিন্তা করেই কিছু বলছে না, শুধু ভাবছে। এদিকে তুর্য বেচারা কখন থেকে দাঁড়িয়ে আছে, পা ধরে গেছে। তাই অনুনয় স্বরে বলল, একটু বসতে পারি কি? নন্দিনী মাথা ঝাঁকিয়ে সম্মতি দিল। বাবা এমন ভাবে বলল যেন আমি কোন কন্ট্রাক্টর, ওনার কাছে বিল পাস করাতে এসেছি। আমার বাড়ি, আমার ঘর, আমার খাট, তাও বসতে এই ঝগড়াটে পুচকিটার অনুমতি নিতে হচ্ছে। ছি ছি, তুর্য তর কি অধপতন হলো, একলা একলাই বীর বীর করছে তুর্য। নন্দিনী হাতে তুড়ি দিয়ে তুর্যকে বলল, এই মি। তুর্য এবার নন্দিকে ঠাট্টা করে বলল, তা কি ভাবলেন চিন্তামণি ম্যাডাম? নন্দিনী এবার কপালটা ভাঁজ করে বলল, কিছু পেলাম না। এক কাজ করুন, আপনি তুলির ওই পাশে শুবেন আর আমি তুলির এই পাশে, ভুলেও আপনার হাত পা যেন এদিক উদিক না যায়। তুর্য হাফ ছেড়ে আয়েশ করে শুয়ে বলল, আমি কেন, আমার 14 গোষ্ঠীর কারোরটাই ওদিকে যাবে না, আপনি আরামে ঘুমান। নন্দিনীও পাশ ফিরে শুয়ে পড়ল। তুর্য মোবাইলটা নিয়ে তার সাইমার ছবি দেখছে আর চোখ ভিজাচ্ছে। এমন সময় আবার নন্দিনীর আওয়াজ, এই যে মি। বুইরা শুনছেন? দেখুন দুদিনের বাচ্চা তো আপনি নন, তাহলে আমায় বুইরা বলেন কেন? তুর্যের ভারী কণ্ঠের জবাবে নন্দিনীর কোন রিয়েকশন নেই। নন্দিনী উঠে বসে তুর্যের দিকে বাঁকা ভাবে চেয়ে বলল, আপনা এখানে বিছানায় ঘুমাতে দিয়েছি, আপনি তার সুযোগ নিয়ে আমার সাথে কোন হ্যাঙ্কি প্যাঙ্কি করার চেষ্টা করবেন না তো। তুর্যের গলা যেন জমে গেছে, কি বলে এই মেয়ে পাগল নাকি? তুর্য রেগে নন্দিনীর দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বলল, হোয়াট দ্য হ্যাক, কি পা কি? নন্দিনী তুর্যকে ধমক দিয়ে বলল, চুপ করুন, একদম এদিকে ঘুরে ঘুমাবেন না, ওই দিকে ঘুরে তারপর ঘুমাবেন, বুঝেছেন? তুর্য এবার উঠে বসে বলল, ওহো হ্যালো, কি বলছেন, মাথার তার কয়টা ছেঁড়া হুম? আপনার সাথে আমি, ও সরি, এসব কখনো মাথায় আনবেন না। আপনি আমার লিগেলি বিয়ে করা বউ, আমি চাইলে সবটাই এই মুহূর্তে আদায় করতে পারি, তা আপনি বা অন্য কেউ আমায় বাধা দিতে পারবে না। আর আপনি কোন হুড়পড়ি নন যে আমি নিজেকে আটকাতে পারবো না, একটা হ্যাংলা পুচকি ঝগড়াটে মেয়ে হুম। আরও শুনুন, আমার সাইমার জায়গাটা না কেউ নিতে পারবে না, কোন হুড়পড়িও না। আর আপনি তো বহু দূরে, তাই এসব ভাবনা বাদ দিয়ে চলুন, ওকে গুড নাইট। এক শ্বাসে বলে তুর্য পাশ ফিরে শুয়ে পড়ল। নন্দিনীর মনটা এবার একটু খারাপ হলো সাইমা নামটা শুনে তুর্যের মুখে। আমার সামনে সাইমার নামটা নিল কেন? ধুর, নিলেই আমার কি যা ইচ্ছা করুক, বলেই নন্দিনীও শুয়ে পড়ল। নন্দিনী শুয়ে নিলয়ের স্বপ্নে ডুব দিল। বিয়ের ডেটও প্রায় ফিক্সড ছিল নিলয় আর নন্দিনীর। নিলয় খুশিতে পাগল ছিল, কারণ তার নন্দীকে নিজের করে পাবে। কতই শপিং, কত কিছু, নিলয়ের মা বাবা দুজনই ছেলের খুশিতে আত্মহারা। নন্দিনীর বাবা মাও খুশি ছিল, মেয়ে মনের মতো তার জীবন সাথী পাচ্ছে, আর কি চাই জীবনে। এক মায় মেয়ে নন্দিনী তার বাবার সব সম্পত্তির একলা মালিক, সবার চোখের মনিও বটে। বিয়ের এক সপ্তাহ আগেই নিলয়কে দেখতে পেয়েছিল অন্য একটা মেয়ের হাত ধরে প্রেমালাপ করছিল। তা নন্দিনীর চোখ এড়ায়নি। কি সহজ করে নিলয় বলে দিল সে ভালোবাসে না তাকে, সে এই মেয়েটাকে ভালোবাসে আর কালকেই বিয়ে করবে। আর নন্দিনী ছিল টাইম পাস। ছোট্ট এই শব্দ শোনার পর নন্দিনী দুদিন হাসপাতালে ছিল। আর তারপর ওর বাবা তার বিয়ে দিতে উঠে পড়ে লাগে। নন্দিনী কাঁদছে বেইমান নিলয়কে নিয়ে, আর তুর্য ভাবছে তার প্রাণপ্রিয় সাইমাকে নিয়ে।
দুজনেরই রাত পার হয়েছে দুই দুনিয়ায় ডুবে। সকালে তুর জাগে উঠে সাইমার ছবিগুলো আবার দেয়ালে টানিয়েছে, যা কিনা তার মা সব নামিয়ে ফেলেছে হয়তো নতুন বউ রাগ হবে ভেবে। তবে তুর্যের এতে কিছু যায় আসে না, কে রাগ করলো না করলো। সে তার সাইমাকে দেখতে চায় সব জায়গায় বাস। নন্দিনী ঘুম থেকে উঠেই ছবিগুলোতে চোখ বুলালো, বেশ সুন্দরী ছিল বুইড়ার বউটা। তবে কেন জানি হিংসাও হচ্ছে কেন এত সুন্দরী হলো। একটু তাকিয়ে থেকে মনটা একটু খারাপ করে ফ্রেশ হয়ে বাহিরে চলে গেল। নাস্তা করে তুর্য বেরিয়ে গেছে, সেই কখন তুলিকে নিয়ে হাঁটতে বেরিয়েছে, আজ কোর্টে যাবে না তাই পুরো সময়টা মেয়েকে দিতে চায় সে। নন্দিনীও নাস্তা সেরে বসে আছে, খুব বুড় হচ্ছে তুলিটা নেই, মেয়েটার মায় পড়ে গেছে। দুপুরে একটু আগে তুর্য বাড়ি ফিরেছে। সবাই একসাথে বসেছে, তুলি আর নন্দিনী নেই। কারণ সারা দিনে পেয়েছে তুলিকে কোলে নিয়ে এত চুমু খেলো, এতে সবাই খুশি। তবে তুর্য এখন সিউর না, ওর রূপটা বুঝতে পারছে না। নন্দিনী তুলিকে বুকে জড়িয়ে কত কথাই বলছে আর তুলিও টুকটাক একটু আটো বলছে। বিকেলে নন্দিনীর মা বাবা এসেছে ওদের নিতে। নন্দিনী অভিমান করে তার বাবার সাথে একটুও কথা বলেনি, তবে তুর্য বেশ আপ্যায়ন করেছে তাদের। নন্দিনীর বাবা তাদের যেতে বললেই তুর্য খেপে যায়। আর বলে আপনার মেয়েকে নিতে চান, নিয়ে যান, যত দিন খুশি থাকুক, তবে আমি যাব না বা তুলিত না, একদমই না। তুর্যের এমন কর্কশ কণ্ঠের আওয়াজে তুর্যের মা লজ্জিত, তার ছেলে হয়ে কিনা এমন বেয়াদবি, ছিছি। তুর্য আর কথা বলেনি, ওখান থেকে সোজা ছাদে চলে গেল তুলিকে নিয়ে। নন্দিনীও আর জোর করেনি, কেনই বা জোর করবে, তুলি তো ওর মেয়ে নয় যে জোর করে নিয়ে যাবে, তা উনার মেয়েকে না দিলে না দিবে। নন্দিনীও রাগ করে কাপড় গুছিয়ে রেডি হয়ে গেল, সবার কাছ থেকে বিদায় নিয়ে নিল, কিন্তু যাওয়ার বেলা একবার তুলির দেখা পেল না, এতে নন্দিনীর মনটা বড় ছটফট করছে। নন্দিনীর বাবার মনটাও ভালো না, এমন ব্যবহার তুর্যের কাছে উনি আশা করেননি। খুব ভালো ছেলে জানতাম ওকে, তাই নিজের মেয়ের ইচ্ছার গলা টিপে দিয়ে ওর সংসার গুছাতে পাঠিয়েছিলাম। আর কি হলো, মেয়েটার জীবনই পাল্টে গেল। নন্দিনী কয়েকবার ছাদে পা বাড়িয়েও যায়নি, কেন যাবে, ওনার মেয়ে বলে যা জোর খাটালো তা কি করে ভুলি। নন্দিনীও অভিমান করে আর গেল না, সোজা বেরিয়ে গেল। নন্দিনীদের বাড়ি বেশি দূরে নয়, 40-45 মিনিটে একটানে চলে আসা যায়, তবে জ্যাম থাকলে ঘন্টা লেগে যায়। ওদের পৌঁছাতে তেমন সময় লাগেনি। বাসায় পৌঁছে নিজের রুমের গন্ধ নিচ্ছে নন্দিনী, যেন কত বছর পর এলো। নন্দিনীর জেঠু জেঠিমা এসেছেন কদিনের জন্য গ্রাম থেকে। গ্রামের চেয়ারম্যান উনি। নন্দিনীকে একা দেখে এর মধ্যেই নন্দিনীর মাকে দুচার কথা শুনিয়েছেন ওর জেঠিমা। বিয়ে দিলে 2 দিন পার না হতেই তোমার মেয়ের জামাইর এত তেজ, বাবা সম সম্পত্তির মালিক হবে, বিয়াইত্তা পোলা তাও এত তেজ, কার মেয়ের জামাই এত কিছু পায় শুনি, তাও এত দেমাগ কিসের। নন্দিনীর মা কোহিনূর বেগম উনার কথায় রাগ হয়নি, বরং উল্টো বলে দিয়েছে, ভাবি আমার মেয়ের জামাই যথেষ্ট আছে, ওর কিছু চাই না, আর সব জেনে শুনেই বিয়ে দিয়েছি আমরা। তুর্য খুব ভালো ছেলে আর শহরের বেশ নামকরা উকিলও বটে। নন্দিনীর মনটা একটু ছটফট তুলির জন্য, শুধুই তুলির জন্য নাকি বুড়োটাকেও মিস করছে একটু হলেও। রাতে খাবার খেতে বসেছে সবাই, নন্দিনীর বাবা আর জেঠু তাদের অন্য দুনিয়ায় মগ্ন, তারা গ্রামের শহরের হালচাল খুঁজতে ব্যস্ত। নন্দিনী খাবারের প্লেটে আঁকি বুকি করে যাচ্ছে। নন্দিনীর জেঠিমা ঠিকই বুঝতে পেরেছে, খেতে খেতে বলে উঠল, জামাই ছাড়া থাকতেই যখন পারবি না তাহলে এলি কেন থেকে যেতি ওখানে। অবশ্য উনি ঠাট্টা করেই কথাটা বলেছিল। তবে নন্দিনীর ঠাট্টাটা ভালো লাগলো না। না খেয়েই উঠে গেল, সোজা রুমে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়ল। নন্দিনীর জেঠিমা নন্দিনীর মাকে ঠেস দিয়ে বলল, মেয়ের তেজ দেখছো, সামাল দাও এখন। এদিকে তুর্যের বাড়িতে অবস্থা গরম। তুলিকে কিছুতেই খাওয়ানো যাচ্ছে না, শুধু কান্না করছে আর মাম্মা মাম্মাই করে যাচ্ছে। মাম্মা ডাকে তুর্যের বুকে বারবার আঘাত করছে। শিলা বেগম রেগে আগুন, কারণ তুর্যের জন্যই তুলিকে নেয়নি নন্দিনী, নে এবার সামলা। স্বপ্না সোহাম সবাই ক্লান্ত, কিন্তু তুলির কান্নার বেগ আরে বেড়েছে, কমেনি। তুর্য একটু নরম হলো, মেয়েটাকে কি জাদু করলো দুদিনে যে ওকে ছাড়া, তুলি নাওয়া খাওয়া ছেড়ে কান্না করছে। দুদিন আগেও তো সব ঠিক ছিল, বাবা তার দুনিয়া ছিল, এখন সেই দুনিয়ায় আরও একটি নাম জড়ালো, নন্দিনী, তুলি মাম্মা। তুর্যের মা তুর্যের মাথায় হাত বুলিয়ে বলল, বাবারে তুলির সুখের জন্য সব পারিস, তাহলে এটাও মেনে নে। হয়তো এই লিখনটাই ছিল, মেনে নে বাবা, নন্দিনীকে তুলির জন্য হলেও ওর একটা মা চাই। তুর্যের কানে শুধু তার মায়ের কথাই বাজছে। না তুলির জন্য হলেও নন্দিনীকে চাই তুর্যের, তবে সাইমার জায়গাটা নিয়ে এখন অনেক সংকোচ তার। রাত 11টা, নন্দিনীর মোবাইলে অচেনা এক নাম্বারে কল আসছে। নন্দিনী উদাস হয়ে আছে, ফোন ধরার মন মানসিকতা এখন তার নেই।
নন্দিনীর মনটা বড় ছটফট করছে নিলয়দের বাড়িতে একবার যাওয়ার। না কি করে যাবে এখন, সে অন্যের হয়ে গেছে, যদি তার বউ বাও দেখে খারাপ ভাবে। ভাবতে ভাবতেই বাহিরে কারো গলার আওয়াজ পাচ্ছে, কে এলো। নন্দিনীর মুখে চাঁদমাখা হাসি নিয়ে দৌড়ে রুম ছেড়ে বেরিয়েছে। তুলি আর তুর্জকে দেখে নন্দিনী খুশিতে আত্মহারা। দৌড়ে এসেই তুর্জকে জড়িয়ে ধরেছে নন্দিনী। এতে তুর্জ নয় বরং সবাই অবাক, কানটা কি করল। নন্দিনীর জেঠিমা হেসে বলল, বাবা দুদিনেই জামাই পাগল হয়ে গেলি নাকি রে নন্দী। জেঠির কথায় তুর্জকে ছেড়ে বোকা হয়ে রইল। না হাসলেই তো, এটা কি হলো। কি করলাম আমি, এই বুড়াকে জড়িয়ে ধরলাম শেষমেশ, ছিছি। তুর্জকে ছেড়ে তুলি কোলে নিয়ে আদর করতে শুরু করলো নন্দিনী। তুর্জ এবার গলা ছেড়ে বলল, তুলি কিছু খাচ্ছিল না আর কান্না করছিল আপনার জন্য, তাই বাধ্য হয়ে এত রাতে আসতে হলো। তুলিকে বসিয়ে খাবার নিয়ে ধীরে ধীরে খাওয়াচ্ছে নন্দিনী। তুর্জ এক মনে চেয়ে আছে নন্দিনী আর তুলির দিকে। নন্দিনীর বাবা তুর্জকে ডেকে নিয়ে বলল, এসো বাবা খেয়ে নাও। তুর্য অমত করল না, কারণ ওই সময়টা অনেক খারাপ ব্যবহার হয়ে গিয়েছিল, না চাইতেও এমন ব্যবহার করে ফেলেছিল। চুপ করে খাচ্ছে তুর্জ। নন্দিনীর মা আর তার জেঠিমা তাড়াহুড়া করে হালকা পুলকা রান্না করেছে, তাই দিয়েছে খেতে। তুর্য খাচ্ছে কারণ রাতে তারও খাওয়া হয়নি। খাওয়া ছেড়ে অনেক গল্প জড়েছে নন্দিনীর বাবা মা জেঠু জেঠিমা সবাই। নন্দিনী তুলিকে নিয়ে বসেছে। তুর্জ বেশ জমিয়ে আড্ডা দিচ্ছে। নন্দিনীর বাবার সকল অভিযোগ মিটে গেছে। নন্দিনীর প্রায় ঘুমিয়ে গেল, তাই তুলিকে নিয়ে রুমে চলে গেল। নন্দিনীর মা তুর্জকে ঘুমাতে যেতে বলছে। সবাই একে একে যার যার রুমে চলে গেছে। তুর্জ রুমে ঢুকে দেখে কত সুন্দর করে দুজন ঘুমাচ্ছে। তুর্জ খাটের কিনারা আধশোয়া হয়ে রয়েছে। বারবার চোখটা নন্দিনীর দিকেই যাচ্ছে। কি কাজটাই না করলো, সবার সামনে আমায় জড়িয়ে ধরল। কিন্তু কেন? সে তো বুড়ো ছাড়া ডাকেই না, তাহলে কেন এমনটা করল? আমায় মিস করছিল। না কি ভাবছি, হয়তো তুলিকে নিয়ে এসেছি তাই খুশি হয়ে জড়িয়ে ধরেছে। তুর্যের চোখ আটকাতেই পারছে না নন্দিনীর কাছ থেকে। ওর এলোমেলে চুলগুলি একবার ছুঁয়ে দিতে ইচ্ছা করছে। তবে বাধা আসছে, প্রচণ্ড বাধা, কোথায় যেন গিয়ে আটকে গেল তুর্য। তাই চুপ করে জোর করে চোখ বুজে নিল। সারা রাত এক ফোঁটা ঘুম হয়নি তুর্যের। একেই তো অন্য জায়গায় সে ঘুমাতে পারে না, তার উপর একটা দ্বিধা কাজ করছে তার নন্দিনীর উপর। আজানের একটু আগে চোখ লেগেছে তুর্যের। সকালে ঘুম থেকে উঠে তুর্য অবাক, তুলি বা নন্দিনী কেউ রুমে নেই। বাহিরে বের হয়ে দেখে নন্দিনীর বাবা মা সবাই তুলিকে নিয়ে খেলা করছে, তুলি হাঁটছে আর একেজনের কাছে গিয়ে চুমু দিয়ে একটা করে চকলেট নিচ্ছে। নন্দিনীর বাবা সালাম সাহেব আজ অফিসে যাবে না, কারণ তুলিকে পেয়ে অফিস যেতে তার মন চাইছে না। নন্দিনীর মা কোহিনূর বেগম হাসতে হাসতে শেষ। যে লোকটা কাজ ছাড়া কিছুই বুঝে না, সে কিনা আজ অফিস যাবে না, বা বাহ কি টান নাতনির জন্য। সবার হাসি ঠাট্টা দূরে আড়ালো দাঁড়িয়ে তুর্য দেখছে। সত্যি মানুষগুলো ভালো, তুলিকে কত আপন করে নিয়েছে। শুনেছি বাচ্চারা আপন পর বুঝতে পারে, তাই হয়তো নন্দিনী ওকে আপন করে নিয়েছে, তাই তো কাল ওর জন্য এমন করল। তুর্য হাফ ছাড়ল, হয়তো মেয়েটা মা পেয়েছে, এবার একটু আদর পাবে মায়ের। যদি কোন দিন নন্দিনীর নিজের বাচ্চা হয়, তখন কি এমন ভাবেই আদর করবে তুলিকে? আনমনে তুর্যের ভাবনার ছেদ ঘটল নন্দিনীর জেঠুর ডাকে। আরে জামাই বাবাজি, ওখানে কি করো, এখানে এসো না। তুর্য হাসি মাখা মুখ নিয়ে সকলের সঙ্গে তাল মিলিয়ে বসেছে। আর একটু আড্ডার পর তুর্য জানায় তারা চলে যাবে, তাই নন্দিনীকে এই প্রথমবারের মতো তুমি করে আলতো করে ডাক দিয়েছে তুর্য। নন্দিনী, শুনো, আমরা একটু পর চলে যাব, রেডি হয়ে নাও। তুর্যের এমন ডাক কেন জানি নন্দিনীর খুব ভালো লাগলো। চোখটাও একটু ভিজে এসেছে। তবে আজ চলে গেলে নিলয়ের খুচরা পাবো না কি করি। সালাম সাহেব তুর্যের মাথায় হাত দিয়ে বলে, তোমার বাবা নেই তাই আমি তোমার বাবার মতোই, তাই একটা অনুরোধ, আজকের দিনটা থেকে যাও, কাল না হয় চলে যেও, বাধা দিব না। সালাম সাহেবের এমন আকুতি তুর্য ফেলতে পারেনি, তাই মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক সম্মতি দিল। এতে সালাম সাহেবও বেশ খুশি হল। নাস্তার টেবিলে বসে নন্দিনীর জেঠু আর বাবা দুজনই রান্নার খুঁত ধরছে। এটা এমন কেন, ওটা ভালো হয়নি, এতে এক প্রকার ঝগড়াই হলো। কোহিনূর বেগম তো রেগে টেবিল থাপড়িয়ে বলল, তোমরা কি বুঝবে রান্নার কত ঝামেলা, কোন দিন কি রান্না ঘরে পা ফেলেছ। তুর্য এবার তার শাশুড়িকে বলল, আরে মা, ছেলেরাও রান্না জানে, খুব ভালো করে। এটা সে নরমালি বলেছে, কিন্তু নন্দিনী এবার বলল, ও তাই নাকি, তাহলে দেখান দেখি কেমন রান্না জানেন। মহিলারা সবাই তালে তাল মিলালো। সালাম সাহেব ও উঠে বলল, আমরা সব পারি, কামাতেও পারি, খেতে পারি, রান্নাও পারি, আজ তা দেখিয়ে দিব। আর তোমরা করোই বা কি, সব তো কাজের মেয়েরা করো, রান্না ঘরে গিয়ে একটু চামচ নাড়লেই রান্না হয় নাকি।
নন্দিনীও হাসি দিয়ে বলল তাহলে ঠিক আছে, দেখা যাক দুপুরের রান্না তোমাদের, আর আমরা টেস্ট করে বলবো কেমন হলো। তুর্য বেচারা মহা বিপদে, সে তো দুধ কিভাবে রান্না হয় তাই জানে না, সাথে কি কিছু দেয় কিনা, আর আজ এমন ঝামেলায় পড়ল। যা, আমার জন্য সব ছেলেদের নাম খারাপ হবে নাকি। নাস্তা খাওয়া শেষ, তুলিকে হাঁটাচ্ছে আস্তে আস্তে, অবশ্য সে পারে, তবে সারা দিন সবাই কুলে রাখে বলে নামতে চায় না, কিন্তু নন্দিনী তা হতে দিবে না, তুলিকে হাঁটাতেই হবে। সেই কখন থেকে সালাম সাহেব তুর্জার জেঠুরা মিলে রান্না ঘরে কি করছে আল্লাহই জানেন, শুধু ভিতর থেকে ভাঙ্গার আওয়াজ আসছে, কি যে ভাঙছে কে জানে। তুর্জকে সালাম সাহেব বলল, বাবাজি তুমি সবজি কাটো, বলেই ছুরি আর সবজি হাতে ধরিয়ে দিয়েছে। আরে হো বাপরে, এখন কি হবে তুর্জ বেচারা, তুই তো ফেসে গেলি রে, সবজি কি করে কাটতে হয় তা তো জানি না, এখন উনাদের বললে উনারাই আমার উপর হাসবে, আর নন্দিনী তো সারা জীবন খুঁটাই দিবে। নন্দিনী চুপি চুপি দরজার আড়ালে দাঁড়িয়ে তুর্জকে দেখছে, মুখ দেখেই বোঝা যাচ্ছে সে সবজি কাটতে পারবে না। তবে মুখটা দেখে মাও লাগছে বেচারা। তুর্জকে চুরির আওয়াজে ইশারা দিয়ে দেখাচ্ছে কিভাবে কাটতে হয়, সে হাতে দেখাচ্ছে, আর তুর্জের মাথার ব্রেনটা খুব জলদি ক্যাচ করেছে। সব কাটা শেষে বিজয়ী হাসি দিয়ে নন্দিনকে ইশারায় ধন্যবাদ দিয়েছে তুর্জ। কোহিনূর বেগম সব দেখছে, তবে বাধা দেয়, ওদের সম্পর্কের যা হাল, একটু আকটু এমন হওয়ার খুব দরকার। রান্না শেষ হলো, একটা ভাব নিয়ে সবাই একে একে রান্না ঘর থেকে বেরুলো। গোসলটা করতে হবে, গায়ে যা পেঁয়াজ পোড়ার গন্ধ ছি। তুর্জ কি পরবে, সে তো কোন কাপড় আনেনি, তাই তোয়ালেটা হাতে নিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। সালাম সাহেব আগে থেকে জামাইয়ের জন্য বহু শার্ট প্যান্ট কিনে রেখেছিল, জামাই এলে সব দেবে। নন্দিকে কাপড়গুলো দিয়ে কোহিনূর বেগম বলল, যা ওকে দিয়ে আয়। তবে রুমে ঢুকে তুর্জকে দেখে আর মন চাইছে না কাপড়গুলো দিতে। মুখটা সব সময় এমন মলিন থাকে কেন উনার, উনি কি হাসতে জানেন না? নন্দিনী শয়তানি করে বলল, এখন কি পরবেন, এক কাজ করুন, আমার একটা শাড়ি পরুন, সমস্যা নাই, কেউ দেখবে না, আমি তো। আর আপনার কাপড় শুকালে না হয় পরে নিবেন, বলেই মুখ টিপে হাসছে। তুর্জ বেচারা কি করবে, ওকে কিছু বলছেও না, কারণ ওর হাসিটা বেশ ভালোই লাগছে। নন্দিনী আলমারি থেকে একটা শাড়ি বের করে তুর্জের হাতে দিয়ে বলে, নিন, এটা পরে নিন। হুম। তুর্জ শাড়ি নিয়ে বোকার মতো ওর দিকে চেয়ে রয়েছে। নন্দিনীর হাসি এবার বাঁধন ছাড়া, সে পেট ধরে জোরে জোরে হাসতে হাসতে বিছানায় গোড়াগড়ি প্রায়। এই হাসিটার নেশায় পড়েছে তুর্জ, তাই আজ ঝগড়া না করে শুধু দেখছে মন ভরে। মাতাল হয়ে নন্দিনীর কাছে এগুচ্ছ তুর্জ। তুর্জের পা চালানো বন্ধ হয়ে গেল। নেশা ভরা চোখে নন্দিনীর দিকে এগুতে গিয়েও চোখ আটকে গেল বিছানায় রাখা কাপড়ের উপর, শার্ট প্যান্ট। তাহলে ও এমন বলল কেন শাড়ি পরতে, কাপড় তো সব আছে। তুর্যের যা বুঝার বুঝে নিয়েছে, কোন কথা না বলে ওখান থেকে একটা নীল শার্ট আর কালো জিন্সটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। অবশ্য সে জিন্স পরে না, কারণ তার প্রফেশনে এটা মানায় না বিধায়। নন্দিনীর হাসি এবার থেমেছে দরজা ধম করে আটকানোর শব্দে। বুইড়াটা কি রেগে গেল নাকি? অনেকক্ষণ পর তুর্য ওয়াশরুম থেকে বের হয়েছে, গায়ে যা বাজে গন্ধ লাগছিল অবশেষ তা এখন নেই। তুর্য বের হওয়ার পর নন্দিনীর আলমারি থেকে একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে এগুচ্ছে, যেতে যেতে তুর্জকে এক নজর দেখে নিল, পুরাই হিরো লাগছে, মন চাইছে গাল দুটো টেনে দেই। চুপ করে নন্দিনী ভিতরে ঢুকে গেল। একটু পর সেও বের হলো, তবে অবাক করা কাণ্ড হলো, দুজনের কাপড়ই নীল রঙের। নন্দিনী তা খেয়াল করেনি, অবশ্য রুম থেকে বের হওয়ার পর তার জেঠিমার কথায় খেয়াল করে দেখে ঠিকই তো। নন্দিনীর জেঠিমা দুজনকে দেখে বলল, বাব্বাহ মিয়া বিবি, এক রঙে মেখেছিস নাকি? জেঠিমার কথায় তুর্য বোকা হয়ে গেল, আমি নীল পরলাম তাই কি নন্দিনীও নীল পরল নাকি? কেন পরল? কেউ আর কোন শব্দ করে নি, চুপ করে নন্দিনী তুলিকে খাওয়াতে লাগলো, নিজেও মুখেও একটু দিল। সবাই খাবার মুখে দিয়ে অবাক, কি বিচ্ছি স্বাদ, এগুলা কি মানুষ খায় নাকি? সবাই কিছু না বলে মুখে নিয়ে আর গিলতে পারছে না, এবার তুর্যর শ্বশুর আর জেঠু মুখে নিয়েই নিজেরাই ওয়াকথুথু করতে করতে ওয়াশরুমে ঢুকে গেল। এতে সবাই হাসিতে মেতে উঠেছে, কি বড় বড় কথা, আর এখন কি রান্না করলো তা কুকুরও মুখে তুলবে না। তিনজন অপরাধীর মতো মাথা নত করে দাঁড়িয়ে আছে, কি নাকটাই না কাটা গেল, কেন যে পাঙ্গা নিতে গেলাম। নন্দিনী চুপচাপ বসে আছে, কিছু বলছে না। এখন কি না খেয়ে থাকতে হবে নাকি? জেঠিমার করুণ স্বরে নন্দিনী সোজা রান্না ঘর থেকে খাবার এনে সবাইকে দিল। সবাই অবাক, খাবার কোথা থেকে এলো। নন্দিন খাবার দিতে দিতে বলল, আসলে তোমরা চলে যাওয়ার পর আমি এই সাদা ভাত আর চিংড়ি ভুনা, মাছের ডিম ভাজি করে ফেলেছিলাম, আমি আগেই জানতাম এগুলো খাওয়া যাবে না। আর উনি তো সবজিতে অল্প দুধ চিনিও মিশিয়েছে তা দেখেছিলাম। সবাই আবুল হয়ে রইল।
সবাই আর কথাই বলল না, চুপ করে খাচ্ছে, কারণ খুব খিদাও পেয়েছে। নাস্তা সেরেই দুপুরের খাবার তৈরিতে লেগেছিল, তাও একটা ডিশও ভালো হলো না। ধ্যাত। সবাই খেয়েছে, তবে তুর্যের খাওয়া হলো না, কারণ সে খুব লজ্জিত হলো। একেই তো বুড়ো বুড়ো বলে খেপায়, এখন তো আরেকটা পেল। খাওয়া শেষে সবাই যার যার রুমে চলে গেল। তুর্য রুমে গিয়ে শুয়ে পড়ল, তুলিও ঘুমিয়েছে। এই সুযোগটাই নন্দিনী খুঁজছিল নিলয়ের কাছে যাওয়া, একটু দূর থেকে দেখব তাকে, সে যে অক্সিজেন, এক নজর না দেখলে দম আটকে যায়। আর জানতে চাইব কেন এমনটা করল। সবই তো ঠিক ছিল, তাহলে কেন দূরে সরে গেল? তবে আমার মনে হয় না নিলয় অন্য কারোর জন্যে আমার কাছ থেকে দূরে সরে গেছে। ওকে আমি খুব ভালো করে চিনি। সেদিন নিলয়ের ফিরিয়ে দেওয়ার পর আর দেখা হয়নি, তাই নন্দিনীর বহু প্রশ্নের জবাব পাওয়া বাকি। যে ছেলে কিনা একদিন না দেখলে দেয়াল টপকে বাড়ি এসেছে, সেই মানুষটা কি করে এখন আছে, আমায় তা দেখতে হবে। তুর্যের চোখ লেগে গেছে সেই কখন, কিন্তু নন্দিনী শাড়ির আঁচল কাচুমাচু করে যাচ্ছে, কারণ কি বলে বের হবে। আর যদি এর মধ্যে উনি উঠো পড়ে, আর উঠলেই কি আমি কি ভয় পাই নাকি? আমার লাইফ যা খুশি করব, কারো মতামত আমি গ্রহণ করব না। নন্দিনী তার মায়ের কাছ থেকে বলে বের হয়েছে, বলেছে তার বান্ধবী ফোন দিয়েছে, বহুদিন দেখা হয় না তো, তাই একটু। নন্দিনীর মা অমত করেননি, মেয়েটার মন সে বুঝে, মা তো তাই। নন্দিনী তার বাবার গাড়িটা নিয়ে বের হয়েছে। সে খুব ভালো ড্রাইভ করে, তবে তুর্যের গাড়িতে হাত দেয়া ঠিক মনে করেনি, তাই নিজের বাবারটা নিয়েই চলেছে। 10 মিনিটের রাস্তা শেষ করে তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে নন্দিনী, তবে ভিতরে ঢুকার সাহস পাচ্ছে না। এক বুক সাহস নিয়ে ধীরে পায়ে এগুচ্ছে নিলয়ের বাড়ির ভিতরে। দরজাটা খোলাই ছিল, তাই আর কলিং বেল চেপে ডাকতে হয়নি। দরজাটা আরেকটু ধাক্কা দিয়ে ভিতরে দেখার চেষ্টা করছে। নিলয়ের মা আর বাবা ডাংনিং। টেবিলে বসে আছে, দুজনেই খাবার নিয়ে বসে আছে, একটু একটু করে মুখে নিচ্ছে, যেন জোরপূর্বক মুখে তুলছে। নিলয়ের মা এত স্বাস্থ্যবান মহিলাই ছিলেন, এত শুকনো কেন দেখাচ্ছে, ওনাকে কি হয়েছে? ওরা খাচ্ছে, নিলয় কোথায়, সে কেন খেতে বসেনি? ওকে ছাড়া তো ওর মা বাবা কখনো খেতে বসে না। নিলয়ের মার চোখ দরজার দিকে পড়তেই হালকা ভেজা চোখগুলো আরো ভিজে এসেছে। নিলয়ের মা জোরে পা চালিয়ে নন্দিনীর কাছে এসে তাকে জড়িয়ে ধরে চাপা কান্না কাঁদছে। কেন এমন করছে? নন্দিনী নিলয়ের মায়ের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে ওনার মুখের দিকে চেয়ে বলল, আন্টি, নিলয় বা তার বউ কোথায়? ওহ সরি, ওরা বিয়ে করেছে কিনা তাও তো জানি না। নন্দিনীর কথায় নিলয়ের মাতার দিকে অসহায় ভাবে তাকিয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। নন্দিনী নিলয়ের মায়ের চাহনিতে কিছু খুঁজছে, তবে তা বিচ্ছেদ ঘটালো নিলয়ের বাবা। উনি চেয়ারে বসেই বলল, ভালো আছো নন্দী? জি আঙ্কেল। তোমার স্বামীকে নিয়ে আসতে। যাই হোক, এদিকে এসো। নন্দিনী অবাক, একবার ও উনি কাছে এলে না, আমায় ডাকছে? আগে তো দেখলে মা মা বলে পাগল করে দিতে। হয়তো ছেলের পছন্দ পাল্টেছে, তাই বাবারও পাল্টেছে। নিলয়ের বাবার কাছে আরেকটা চেয়ার টেনে বসেছে নন্দিনী। নন্দিনী এবার খেয়াল করল উনি বা হাতটা নাড়াতে পারছে না। প্রশ্নসূচক হয়ে কিছু বলবে তার আগেই নিলয়ের মা বলল, কিছু দিন আগে স্ট্রোক করে, বাম পাশ অবস্থায় বা হাত বা পা কিছুই তেমন নাড়াতে পারে না। নিলয়ের মায়ের কথায় নন্দিনী চেয়ার ছেড়ে উঠে দুকদম পিছিয়ে গেছে। কি বলবে ভাষাই পাচ্ছে না। নিলয়ের বাবা প্লেটের দিকে তাকিয়ে বলল, আমার ছেলে খুব শান্তিতে আছে মা, তাকে দেখা দিয়ে অশান্তি বাড়িও না, সে খুব সুখে আছে। তাই তুমিও তোমার সংসারে মন দাও, এতেই সবার ভালো, আর কোন দিন ওর খুঁজে এখানে আসবে না। নন্দিনী কিছু না বলেই চলে আসতে নিয়েও তার চোখ আটকে গেল দেয়ালের ছবিটার দিকে। একি এত সেই ছবিটা? আমি আর নিলয় প্রথম দেখার সময় বৃষ্টি হচ্ছিল, তখন আমায় হাঁটু গেড়ে বসে প্রপোজ করেছে, তা স্মরণ হিসেবে রাখার জন্য ক্যামেরায় বন্দি করেছিল। তবে এই ছবি এখনো ঝুলানো কেন? তার বউ দেখেনি? কি চায় নিলয়, সে কি আমায় শান্তি দিবে না? যদি আমায় নাই চায়, তাহলে ছবিটা এখনো ফেলেনি কেন? হাজার প্রশ্ন বুকে চাপা দিয়ে বেরিয়ে পড়ল নিলয়দের বাড়ি থেকে। বাড়ি যাওয়ার রাস্তায় না গিয়ে অন্য রাস্তায় গাড়ি ঘুরিয়ে বেখেয়ালি হয়ে চালাচ্ছে নন্দিনী। এদিকে বাসার সবাই এতক্ষণে জেনে গেছে নন্দিনী বাড়ি নেই। তুর্য চুপচাপ তুলিকে কোলে নিয়ে বসে আছে, বারবার নন্দিনীর নাম্বারে কল করেই যাচ্ছে। সন্ধ্যা হয়ে এলো, তবু তার খোঁজ নেই। কোন বান্ধবীর বাড়িও সে যায়নি, সবার বাসায় ফোন করেছে কোহিনূর বেগম। তুর্য আর স্থির থাকতে পারছে না, তুলিকে রেখে নিজেই গাড়ি নিয়ে বের হতে নিল। এমন সময় ফোন আছে সালাম সাহেবের কাছে। হ্যালো। জি, এই মোবাইলটা যার, তিনি অ্যাক্সিডেন্ট করেছেন, আমরা উনাকে হাসপাতালে এনেছি। আর আপনার নাম্বারটা বাবা দিয়ে নোট করা, তাই কল দিলাম। সালাম সাহেবের মোবাইল হাত থেকে পড়ে গেল। তুর্য দৌড়ে এসে ফোনটা নিয়ে লোকটার সাথে কথা বলে ঠিকানা নিয়ে নিল।
সবাই ছুটে চলছে হাসপাতালের দিকে। তুর্যের মনে ঝড়ো বইছে, তাহলে কি সাইমার মতো নন্দিনীও ফাঁকি দিবে? না না, এই হতে পারে না, আমার তুলির জন্য হলেও নন্দিনীকে চাই। সবার চোখে পানি। কোহিনূর বেগম তো একবার বেহুশ হয়ে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে পৌঁছে গেল তারা। তুর্য ধুমছে গাড়ি চালিয়েছে। ভিতরে ঢুকে আবার নন্দিনীর নাম্বারে কল দিলে সেই লোকটা ফোন ধরে বলে উপরে আসতে 108 নং কেবিনে আছে, চলে আসুন। সবাই হন্তদন্ত হয়ে কেবিনের সামনে হাজির। তুর্যের হুঁশ যায় আসে প্রায়। সবাই রুমে ঢুকে দেখে নন্দিনী শুয়ে আছে বেডে, পাশে একটা লোক, হয়তো উনিই কল করেছিল। সাথে নার্সও দাঁড়িয়ে। তাদের দেখে লোকটা বলল, আপনারা? জি, আমি ওর স্বামী। না চাইতেও তুর্যের মুখে কথাটা চলে এসেছিল, তা নিজেই খেয়াল করেনি। তুলিকে জেঠিমার কাছে রেখে এসেছে তুর্য। নন্দিনীর এখনো জ্ঞান ফিরেনি। হাতের কনুইতে ব্যথা পেয়েছে আর মাথায়ও হালকা ব্যথা পেয়েছে। এটুকুই দেখা যাচ্ছে। নার্স এসে বলল, চিন্তার কোন কারণ নেই, হাতে মাথায় ব্যান্ডেজ করে দিয়েছি, ওনার জ্ঞান ফিরলে বাড়ি নিয়ে যেতে পারেন। তবে হাতটা নাড়াতে পারবে না, 3-4 দিন আবার আনলে ব্যান্ডেজ খুলে দেব তখন। কোহিনূর বেগম মেয়ের পাশে বসে তার মাথায় হাত বুলাচ্ছে। তুর্য সব ঔষধ বুঝে নিয়েছে। লোকটার নাম জানতে চাইলে বলল, আফজাল। তখন তার কাছে জানতে চাওয়া হয় কি হয়েছিল। আফজাল এবার আমতা আমতা করে বলল, দেখুন স্যার, আমি ওই রাস্তার সাইডে চায়ের দোকানে ছিলাম, তখনই একটা বিকট আওয়াজে পিছন ফিরে দেখি একটা গাড়ি গাছের সাথে ধাক্কা খেয়েছে। আমরা দৌড়ে ওখানে গেলে দেখি উনি অচেতন ছিলেন আর মাথা থেকে রক্ত ঝরছিল, তাই আগে হাসপাতালে এনে ওনার ব্যাগ থেকে মোবাইলটা নিয়ে আপনাদের কল করি। আফজালকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় দিল। আজকাল এমন মানুষেরও দেখা পাওয়া যায়। উনি চাইলে দামি মোবাইল, ওর গহনা, ব্যাগের টাকা সব নিয়ে চলে যেতে পারত, কিন্তু তা করেনি। হয়তো ওনার মতো মানুষ এখন বেঁচে আছে বলে দুনিয়া চলছে। কিছুক্ষণ পর নন্দিনীরও জ্ঞান ফিরল। উঠতে গিয়েও আবার বাঁ হাতে মাথাটা চেপে শুয়ে পড়ল। ডান হাতটা ব্যান্ডেজ করা কনুই পর্যন্ত। তুর্য দৌড়ে এসে নন্দিনীকে তুলে পিছনে বালিশ দিয়ে বসিয়ে দেয়। সাথে একটা প্রশ্ন ছুড়ে মারে নন্দিনীর দিকে। কোথায় গিয়েছিলে? আর অ্যাক্সিডেন্টই বা হলো কি করে? চলবে। যচক